এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক খেলা শুরু। জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় সারা বিশ্ব। শুধুমাত্র হাসিনাকে ফেরাতে বিএনপিকে নিয়ে টানাটানি করছে একটি দেশ। শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল ডক্টর ইউনূস। নির্বাচনের আগে ফাঁদে পড়ল বিএনপি। বিএনপির ভোট কেন্দ্র দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। আরও জানাবো, হাসিনার নির্দেশে আওয়ামী পুলিশের নির্বাচন বানচালের গোপন চক্রান্ত ফাঁস। হাদির লাশ নিয়ে কটাক্ষকারী ভাইরাল পুলিশ গ্রেফতার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আপনি কি মনে করেন আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনার দেওয়া একটি ভোটেই ঠিক হয়ে যাবে কে বসবে ঢাকার মসনদে? যদি তাই ভেবে থাকেন, তাহলে বাস্তবতা থেকে আপনি অনেক দূরে আছেন। ঢাকার ক্ষমতার চাবি এখন আর ঢাকায় নেই। সেই চাবি হয়তো রাখা আছে ওয়াশিংটনের কোনো গোপন ভল্টে, দিল্লির সাউথ ব্লকে কিংবা বেইজিংয়ের কোনো স্ট্র্যাটেজিক রুমে। আমাদের মাথার উপর দিয়েই এখন চলছে বিশ্বের পরাশক্তিগুলোর ক্ষমতার খেলা। আমেরিকা কাকে চায়? ভারত কেন হঠাৎ তারেক রহমানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে? চীন কেন জামায়াতে ইসলামীর নেতাদের রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে? আর পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার কেন হঠাৎ ঢাকায় এসে বৈঠক করে গেলেন? আজকের এই মেগা ইনভেস্টিগেশনে আমরা দেখব সেই ব্লুপ্রিন্ট যেটা জানার পর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার ধারণাই বদলে যাবে। কেন বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ? উত্তর একটাই, জিওপলিটিক্স। বঙ্গোপসাগর যার দখলে, এশিয়ার নিয়ন্ত্রণ অনেকটাই তার হাতে। আমেরিকা চায় এই অঞ্চলে ঘাঁটি গেড়ে চীনকে ঠেকাতে। চীন চায় ভারতকে ঘিরে ফেলতে, তার স্ট্রিং অফ পার্ল নীতি বাস্তবায়ন করতে। আর ভারত চায় তার চিকেন নেক করিডর সুরক্ষিত রাখতে এবং বাংলাদেশে প্রভাব ধরে রাখতে। এই ত্রিমুখী শক্তির সংঘাতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার হটস্পট। শুরু করি পাকিস্তান দিয়ে। ভারতীয় গোয়েন্দা সংস্থার এর একটি ক্লাসিফাইড রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান চায় বাংলাদেশে একটি ভারত বিরোধী ও ইসলামপন্থী সরকার প্রতিষ্ঠা করতে। আর এই মিশনে তাদের প্রধান বাজি জামায়াতে ইসলামী। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে গত মাসে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তান থেকে একটি বিশেষ বিমান ঢাকায় অবতরণ করে। সেখান থেকে নামেন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার। তিনি বঙ্গভবনে যাননি, কালো কাচের গাড়িতে করে সোজা চলে যান বাড়িধারায় জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে। সেখানে হয় প্রায় 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। কি কথা হয়েছে সেখানে? সূত্র বলছে, পাকিস্তান জামায়াতকে আনকন্ডিশনাল সাপোর্ট বা শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। একটাই শর্ত, ভারতের সঙ্গে কোনো আপোষ নয়। ভারত গত 15 বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, কিন্তু এখন দিল্লির বাজি বদলে গেছে। আজ ভারতের নতুন পছন্দ বিএনপি। কেন? দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের হিসাব খুব ঠান্ডা মাথার। আওয়ামী লীগ এখন ডেড হর্স, আর জামায়াত ক্ষমতায় এলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বড় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই লেসার ইভেল হিসাবে তারা বেছে নিয়েছে তারেক রহমানকে। বার্তাটা পরিষ্কার, আমরা ইসলামপন্থী সরকার মানব না। বিএনপি যদি জামায়াতকে ছাড়ে, ভারত বিএনপির পাশে থাকবে। তারেক রহমান সেই ভাদে পা দিয়েছেন কিনা তার সাম্প্রতিক ভারত ঘেঁষা আচরণই তার ইঙ্গিত দেয়। আল জাজিরাকে ইন্টারভিউ না দিলেও রয়টার্সের ভারতীয় সাংবাদিকদের ঠিকই দিয়েছেন। এমনকি বলেছেন জনগণ চাইলে আওয়ামী লীগের ফেরাতেও আপত্তি নেই। রাশিয়ার সমর্থন এখন বিএনপির দিকে, কারণ তাদের ধারণা বিএনপি এলে ভারতের মাধ্যমে বাংলাদেশকে ব্রিক্স বলয়ে রাখা যাবে। আর আমেরিকার খেলাটা সবচেয়ে জটিল। আমেরিকা চায় দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য ভাঙতে, আর ভারতের সবচেয়ে বড় শত্রু জামায়াত। তাই এনিমি ইজ মাই ফ্রেন্ড নীতিতে আমেরিকা এখন জামায়াতের দিকে ঝুঁকছে। ইইউ হাই কমিশনারদের জামায়াত নেতাদের সঙ্গে সেলফি তোলা এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। চীনের নীতি একদম সোজা, ভারত যেদিকে যাবে চীন যাবে তার উল্টো পথে। ভারত যখন বিএনপির দিকে ঝুঁকল, চীন তখন বিন্দুমাত্র দেরি না করে জামায়াতের দিকে হাত বাড়ালো। ইতিহাসে প্রথমবার চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াতে ইসলামীর 8 জন শীর্ষ নেতাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানায়। একটি কমিউনিস্ট রাষ্ট্র ইসলামপন্থী দলকে লাল গালিচা সংবর্ধনা দেয়। এটা আদর্শ নয়, এটা স্বার্থ। চীনের প্রতিশ্রুতি পরিষ্কার, তোমরা ক্ষমতায় আসো, আমরা $বিলিয়ন মেগা ইনভেস্টমেন্ট দেব। তুর্কি তো এক পা এগিয়েই আছে, তারা সরাসরি জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। ধরে নিন কোনো এক পরাশক্তি ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জামায়াতকে ক্ষমতায় আনার, সেটা আমেরিকা, চীন কিংবা তুরস্ক যেই হোক।
প্রশ্ন হলো, জামায়াত যদি এই আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে, সেটা কি খারাপ? উত্তর না। বিএনপি পারলে জামায়াত পারবে না কেন? রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। সিস্টেম বদলাতে হলে আগে সিস্টেমের ভেতরে ঢুকতে হয়। ইমরান খান জনপ্রিয় ছিলেন, কিন্তু টিকে থাকতে পারেননি। মোহাম্মদ মুরসি জনপ্রিয় ছিলেন, কিন্তু টিকে থাকতে পারেননি, কারণ তারা আন্তর্জাতিক কূটনীতি বুঝতে ব্যর্থ হয়েছিলেন। জামায়াত এখন সেই ভুল করতে চায় না। তারা বুঝেছে ক্ষমতায় যেতে ও টিকে থাকতে হলে আন্তর্জাতিক লবিং অনিবার্য। এটা দালালি নয়, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। সিরিয়া, আফগানিস্তান সব জায়গায় বাস্তবতা একটা প্রমাণ করেছে, রাষ্ট্র চালাতে হলে শত্রুর সাথেও টেবিলে বসতে হয়। যারা এটাকে দালালি বলে, তারা বৈশ্বিক রাজনীতির ক খ বও জানে না। রাজনীতি সাদা কালো নয়, রাজনীতি গ্রে। এমনকি সিরা থেকেও প্রমাণ আছে, হুদাইবিয়ার সন্ধি তার বড় উদাহরণ। আমিরে জামায়াত যখন বিতর্কিত মিডিয়ার সাথে বসেন, সেটা ভালোবাসা নয়, সেটা নিজের বক্তব্য তাদের প্ল্যাটফর্মে পৌঁছানোর কৌশল। মিডিয়াকে শত্রু বানিয়ে ক্ষমতায় যাওয়া যায় না, নিউট্রাল করতে হয়, ম্যানেজ করতে হয়। সাবান দিয়ে হাত ধুলে কৃতিত্ব হাতের, সাবানের নয়। আমেরিকা, চীন, ভারত হলো সাবান। জামায়াত যদি তাদের ব্যবহার করে ক্ষমতায় এসে দেশ পরিষ্কার করে, কৃতিত্ব জামায়াতেরই। দিন শেষে কথা একটাই, ডক্টর শফিকুর রহমানকে যেভাবেই হোক ক্ষমতায় আসতেই হবে। পদ্ধতি নয়, এখন সময় রেজাল্টের। সমালোচনা নয়, ভরসা রাখুন। নেতৃত্ব এখন জানে কোন বোতাম কখন চাপতে হয়। হায়ার পাওয়ার যদি সিদ্ধান্তই নিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জন্যই কাজে লাগাতে হবে। লেকচার আর বক্তৃতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন। কিন্তু যারা এমনটা ভাবছেন, তারা পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র অনুধাবন করতে পারছেন না। পর্দার আড়ালে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে এক বিশাল খেলাঘরের নকশা। এই ছক এতটাই নিখুঁত ও কঠোর যে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ডক্টর ইউনূস নির্ধারিত সীমানার মধ্যেই। কেউ একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষায় এক অভিনব রক্ষা কবচ। শব্দ যাই হোক, বাস্তবতা একটাই, আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলা হয়েছে। আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলে দেখব এবং বিশ্লেষণ করব ডক্টর ইউনূসের সেই মাস্টার প্ল্যান, যা দেখে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কার্যত হতবাক। এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। ডক্টর ইউনূসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ ভেবেছিলেন, তারা এখন বড় ধাক্কা খাচ্ছেন। তিনি নিজেকে এমন এক কঠিন বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যার তৈরি কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারও নেই। এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের নীল নকশা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।